প্রিয় দর্শক, আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের সাপ্তাহিক আয়োজন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। সঙ্গে আছি ডক্টর তৌহিদুল হক। দর্শক, আমাদের ব্যাংকগুলোর যে চিত্র, বিশেষ করে বেশ কিছু ব্যাংকের যে চিত্র, অনিয়ম অব্যবস্থাপনার কারণে যে একটা ভঙ্গুর দশা তৈরি হয়েছে, সেটি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরে নানা ধরনের উদ্যোগও কিন্তু আমরা লক্ষ্য করছি যে আসলে ব্যাংকিং খাতকে পুনরুদ্ধার করা, যে ক্ষতি হয়েছে, যে অব্যবস্থাপনার চিত্র যেগুলো তৈরি হচ্ছে, সেগুলোকে একটি শৃঙ্খলার মধ্যে নিয়ে এসে ব্যাংকিং খাতকে গতিশীল করা এবং একটি কার্যকরীভাবে পরিচালনা করার ক্ষেত্রে বেশ কিছু পদক্ষেপও আমরা লক্ষ্য করছি। পাশাপাশি এই আলোচনাটা আবার যারা বিশেষজ্ঞ তাদের পর্যায় থেকে রাখা হচ্ছে যে দীর্ঘদিনের যে অনিয়ম, সেই অনিয়মকে দূর করে সত্যিকার অর্থে একটি ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসার ক্ষেত্রে দীর্ঘমেয়াদী সূত্রে অথবা দীর্ঘমেয়াদী কী ধরনের পদক্ষেপগুলো গ্রহণ করা যেতে পারে সে আলোচনাটি আছে, কিংবা যে চ্যালেঞ্জগুলোকে এখনও ব্যাংকিং ব্যবস্থার পুনরুদ্ধারের ক্ষেত্রে প্রতিবন্ধকতা হিসেবে দেখা হচ্ছে, সেগুলোকে দূর করার ক্ষেত্রে কী বা করণীয় হতে পারে। আমরা সেই ব্যবস্থাগুলোর ক্ষেত্রে বিশেষজ্ঞদের যে ভাবনা, তাদের যে অভিপ্রায় কিংবা যে ধরনের পরামর্শগুলো তারা রাখেন, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করতে চাই। তার প্রেক্ষাপটে আজকের আলোচনার শিরোনাম ব্যাংকিং ব্যবস্থার বর্তমান অবস্থা ও করণীয়। এ বিষয়ে আলোচনা করার জন্য একজন সম্মানিত আলোচক, যিনি পরিচিত মুখ, এই বিষয়ে আলোচনা এবং পরামর্শ কিংবা বিশেষজ্ঞ পর্যায়ে তার অবদান ইতিমধ্যে স্বীকৃত, প্রতিনিয়ত লিখে গণমাধ্যমে বলে সেই বিষয়টি তিনি প্রকাশ করছেন, এরকম একজন ব্যক্তিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আসুন আলোচনা শুরু করার আগে তার সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সঙ্গে আছেন কলাম লেখক ও আইনি অর্থনীতিবিদ এম.এস. সিদ্দিকী। এম.এস. সিদ্দিকী, আপনার অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমাদের আলোচনার যে শিরোনাম, যে ব্যাংকিং ব্যবস্থার যে বর্তমান অবস্থা এবং এক্ষেত্রে কী করণীয় হতে পারে, সেক্ষেত্রে আমরা একটু চ্যালেঞ্জগুলো একটু শুরুতে আপনার কাছ থেকে শুনতে চাই। যে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরে যে ব্যাংকিং খাতগুলোর যে অবস্থায় তারা ব্যাংকগুলোকে পেলেন বা ব্যাংকিং খাতগুলো পেলেন, একজন বিশেষজ্ঞ হিসাবে আপনার কাছে কি মনে হয় যে ব্যাংক খাতগুলোর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনগুলো? আমরা যখন ব্যাংকিং সিস্টেম নিয়ে আলোচনা করি, তখন আমরা খেলাপি ঋণ পুনরুদ্ধারের চেষ্টাটাকে বড় একটা সমস্যা বলে মনে করি। কিন্তু আলোচনার বিষয়বস্তু আপনারা রেখেছেন ব্যাংকিং ব্যবস্থাপনা, এই জন্য ধন্যবাদ আপনাদেরকে। কারণ ব্যবস্থাপনার মূল সমস্যাটাই আসলেই সমস্যা আমাদের দেশে। কারণ হচ্ছে অব্যবস্থাপনার কারণেই আমাদের ব্যাংকিং ব্যবস্থার সমস্যা এবং খেলাপি ঋণ বেড়ে গেছে অনেক, মানে এত বেশি যে এটা অ্যালার্মিং স্টেজে চলে গেছে। এই যে ব্যবস্থাপনার সমস্যা, এই সমস্যাটা রাষ্ট্রীয় প্যাট্রোনাইজেশনে এই সমস্যাগুলো তৈরি হয়েছে। প্রথম সমস্যা হচ্ছে যে প্রাইভেট ব্যাংকগুলোর যে ব্যাংকিং ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার যে ব্যাংকিং অ্যাক্ট, সেটাকে আমরা এমনভাবে অ্যামেন্ডমেন্ট করেছি যে একটি পরিবার থেকে একাধিক ব্যক্তি ব্যাংকের ডিরেক্টর হতে পারবেন এবং একজন 3 টার্মে 3 বছর করে মোট 9 বছর ব্যাংকের ডিরেক্টর থাকতে পারবেন। তাতে দেখা যায় যে 9 বছর করে যদি একটি পরিবার থেকে 3 জন করে মেম্বার থাকেন, তাহলে ভার্চুয়ালি দেখা যায় যে ব্যাংকিংয়ের হিস্ট্রিতে পুরোটা সময় একটা পরিবার কেন্দ্রিক ব্যবস্থাপনা থাকে, যেটা ব্যাংকিং ব্যবস্থাপনার ধারণার সাথে সাংঘর্ষিক। কারণ ব্যাংকিং ম্যানেজমেন্ট এবং মালিকানা দুইটা ইন্ডিপেন্ডেন্ট থাকতে হবে। আরও কতগুলি ব্যাপার করেছি যে আমরা ডিরেক্টরদের লোন নেওয়ার একটা সীমা বেঁধে দিয়েছি, কিন্তু সেই সীমা অনেকেই মানছে না। আরও একটা ব্যাপার হচ্ছে যে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে এক ব্যাংকের ডিরেক্টররা অন্য ব্যাংক থেকে লোন নিচ্ছেন, এই ব্যাংকের ডিরেক্টররা ওই ব্যাংক থেকে লোন নিচ্ছেন। অর্থাৎ পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিভিন্ন ব্যাংকগুলো অতিরিক্ত লোন নিচ্ছে, যে কারণে ব্যাংকিং খাতে একটা অব্যবস্থাপনার ভঙ্গুর অবস্থা তৈরি ভঙ্গুর অবস্থা আরও আছে। আমরা রিসেন্টলি যেটা প্রতিদিন পত্রিকার নিউজ দেখছি যে একটি পরিবার 8টি ব্যাংকের মালিক হয়ে গেছে। সে ব্যাংকগুলোর যে অব্যবস্থাপনা হয়েছে, ব্যাংকগুলোকে সেই পরিবারের মালিকানায় নেওয়ার পরে যত লোন দিয়েছে তার বেশিরভাগই ওই পরিবারই ডাইরেক্টলি ইনডাইরেক্টলি লোনটি নিয়েছে। তার মানে হচ্ছে যে সমগ্র বাংলাদেশ থেকে সংগ্রহ করে যত টাকা পাওয়া গেছে, পুরো টাকাটা একটা পরিবারের হাতে চলে গেছে। এগুলো সেন্ট্রাল ব্যাংক অথবা সরকার জেনেছে, জানে। কারণ এই ব্যাংকগুলোর মালিকানা রাষ্ট্রীয় প্যাট্রোনাইজেশনের মাধ্যমে অজানা থাকার তো কথা না।
মানে জেনেও যদি ব্যবস্থা গ্রহণ না করা, যেটি কেন্দ্রীয় ব্যাংকের ক্ষেত্রে এই অভিযোগ তো অনেক দিনের, তো এই যারা নিয়ন্ত্রণ করবেন, যারা সুশাসন প্রতিষ্ঠা করবেন, তাদের মধ্যেই যদি এই ধরনের অনিয়মকে নিয়ম হিসাবে প্রতিষ্ঠিত করার প্রবণতা থাকে, তো এই অবস্থা থেকে আমাদের ঘুরে দাঁড়াতে কোনো অসুবিধার মধ্যে পড়তে হবে কিনা? অসুবিধা তো পড়তে হবেই, কারণ অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়ে যায়। ব্যাংকিং সিস্টেম এমন একটা সেন্সিটিভ জিনিস, ব্যাংকিং সিস্টেমের উপর থেকে যদি সাধারণ মানুষের আস্থা চলে যায় তাহলে ডিজাস্টার হয়ে যেতে পারে। একবার যদি আস্থা চলে যায়, আস্থা চলে যাওয়ার মতো খারাপ অবস্থাতেই আছে, কিন্তু এখন পর্যন্ত দয়া করে আমাদের গ্রাহকরা আস্থা রাখছেন। ব্যাংকগুলোর যখন অবৈধ উপায়ে জোর করে মালিকানা পরিবর্তন হচ্ছিল, তখন দেখা গেছে সেন্ট্রাল ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা সারা রাত অফিসে বসে থেকে 5 তারকা হোটেলে বোর্ড মিটিংয়ের নতুন বোর্ড তৈরি করে সেই বোর্ডের অনুমোদন দিয়ে তারপর উনি রাতের বেলা বাসায় গেছেন। আরও খারাপ দৃষ্টান্ত হচ্ছে আমাদের দেশে ফরেন এক্সচেঞ্জের ডলারের যে কনভার্সন রেট, এটা ঠিক করে প্রাইভেট ব্যাংকগুলোর যে মালিকদের যে অ্যাসোসিয়েশন, তারা এই রেগুলেটরি অথরিটিটা সেন্ট্রাল ব্যাংকের হাতে থাকার কথা ছিল, তারা নিজেরা তাই বলে। নিয়ম তো তাই বলে, জি, নিয়ম তাই বলে। আরেকটু এগিয়ে বলতে হয়, মার্কেট এটা ডিটারমাইন করবে। সরকারি সেন্ট্রাল ব্যাংক এটাকে ইনডাইরেক্টলি ইনফ্লুয়েন্স করবে পলিসি ইমপ্লিমেন্ট করার জন্য, কিন্তু সরাসরি প্রাইস ফিক্সেশন করবে না। এই যে দিনের পর দিন এই অব্যবস্থা, এগুলো থেকেই আসলে আমাদের দেশের মানে ব্যাংকিং খাতেই দুরবস্থা তৈরি। এবং এখানে আরেকটি প্রশ্ন, যে বর্তমান সরকার ব্যাংকিং খাতগুলোকে, বিশেষ করে যে ব্যাংকগুলো খুব দুরবস্থা অথবা একটা ভঙ্গুর অবস্থার মধ্যে পড়েছে, সেগুলোকে উদ্ধার করার ক্ষেত্রে কিংবা ব্যাংকিং ব্যবস্থাকে একটা সচল করার প্রশ্নে তারা বেশ কিছু পদক্ষেপও নিয়েছেন। সেই একজন আইনি অর্থনীতিবিদ হিসাবে এই সরকারের কাছে আপনার পক্ষ থেকে কি প্রত্যাশা বা প্রস্তাব আকারে আপনি রাখতে চান, যার মধ্যে দিয়ে ভঙ্গুর যে সমস্ত ব্যাংকগুলোর খুব দুরবস্থা অথবা ভঙ্গুর অবস্থা আছে সেগুলোকে উদ্ধার করা এবং ব্যাংকিং খাতকে একটা সচল প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসা যায়? এই সরকার ক্ষমতা গ্রহণ করেছে 1 মাসও হয়নি। যিনি গভর্নর হিসেবে ডক্টর হাসান মনসুর জয়েন করেছে, উনিও কিন্তু 15-20 দিনের বেশি চেয়ারে বসেননি, কিন্তু ওনারা যে পদক্ষেপগুলো নিয়েছেন এটা অসাধারণ। অনেকগুলো ব্যাংকে অনেক ইনএফিশিয়েন্ট কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। শোনা যায় যে একটি জেলার, একটি উপজেলার সব গ্রাজুয়েট যত ছেলেপেলে আছে, মেয়েরা আছে, সবাইকে এই 8টা ব্যাংকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। তাদের একমাত্র কোয়ালিফিকেশন একটি পার্টিকুলার উপজেলায় তাদের বসবাস করেন। কোনোভাবে তাদের কোয়ালিটি চিন্তা করা হয়নি, অথবা তাদেরকে প্রফেশনাল তৈরি করার মতো, প্রফেশনাল ব্যাংকার হিসেবে ট্রেনিং দেওয়ার মতো সুযোগ বা সময় পাওয়া যায়নি। সুতরাং এই অবস্থা নিয়ে এই ব্যাংকিং ব্যবস্থার কতটা পরিবর্তন হবে সেটি একটা প্রশ্ন থেকেই যায়। এখানে আমরা একটা বিরতিতে যাব। এমএস সিদ্দিকী, প্রশ্নটা আরেকটি প্রশ্ন আপনার আলোচনার সূত্র ধরে রেখে যাই। তার মানে ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা করার যে প্রস্তাব কিংবা যে প্রত্যাশা করছেন, সেটি করতে গেলে আপনি বেশ কিছু প্রস্তাবের কথা বললেন। এর বাইরে আর কি চিন্তা করা যায়, যেটি আসলে ব্যাংকগুলোর সকল কর্মকর্তা কিংবা এর সাথে যারা জড়িত রয়েছেন, পরিচালনা পর্ষদের সবার মধ্যে একটা ব্যাংকিং খাতকে সঠিকভাবে পরিচালনা করার যে নীতি বা অনুভূতি, সেটি জাগ্রত হবে? সুশাসনের এই যাত্রা নিশ্চিত করার জন্য কি ভাবনা আপনার, সেই আলোচনাটি আমরা শুনবো, তবে বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। নিচ্ছে ছোট্ট বিরতি, ফিরছে একটু পরেই। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানের সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি, ব্যাংকিং ব্যবস্থার বর্তমান অবস্থা ও করণীয়। সম্মানিত আলোচক হিসাবে আছেন এমএস সিদ্দিকী। এমএস সিদ্দিকী, যে প্রশ্নটি রেখে যাওয়া যে ব্যাংকিং খাতে সুশাসন কিভাবে নিশ্চিত করা যায়, যে প্রথমেই আমি বলবো যে আমাদের ব্যাংকিং অ্যাক্টটাকে আমূল পরিবর্তন করতে হবে, মালিকানার সংস্কার করতে হবে, যাতে মালিকরা, মানে বোর্ড অফ ডিরেক্টরস আর ম্যানেজমেন্টের সাথে একটা আলাদা যে স্বতন্ত্র ব্যবস্থা, ম্যানেজিং ডিরেক্টরের নেতৃত্বে কর্মকর্তারা ব্যাংক চালাবেন, বোর্ড শুধু ব্যাংকের বোর্ড বা মালিকরা পলিসি মেক করবেন। এইখানে ক্ষমতায়ন করতে হবে ম্যানেজিং ডিরেক্টরকে। মালিকানার বোর্ড রিকনস্ট্রাকশন করতে হবে, সেখানে যাতে পারিবারিক কেন্দ্রিক কোনো বোর্ড অফ ডিরেক্টরস প্রতিষ্ঠিত না হয়। বাংলাদেশ ব্যাংকের সাফিসিয়েন্ট সুপারভিশন এনশিওর করার জন্য বাংলাদেশ ব্যাংক অ্যাক্ট পরিবর্তন করা দরকার। সেটা আইন পরিবর্তন করার চেয়েও
বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের মানসিকতার পরিবর্তন দরকার, বাংলাদেশ ব্যাংকের ম্যানেজমেন্টের গভর্নরের মানসিকতার পরিবর্তন দরকার। অতীতে আমরা দেখেছি যে আইনে যতটুকু ক্ষমতা দেওয়া আছে গভর্নরও ততটুকু ক্ষমতা প্রয়োগ করেন না। আমাদের দেশে একটা সাধারণ পারসেপশন আছে ঋণ খেলাপি হলেই যারা ঋণ নেয় তারা দোষী। এই মানসিকতার পরিবর্তন দরকার। ব্যাংকের কর্মকর্তারা ব্যাংক যখন লোন দেয় বা ক্রেডিট এক্সটেন্ড করে তাদেরও কিছু দায়িত্ব রয়েছে, সেটা আমাদের আইনে বা আমাদের কালচারের ভিতরে সেটা নাই। আমরা মনে করি ব্যাংকের লোনটা দেওয়ার পরে তাদের সব দায়িত্ব শেষ হয়ে গেল। তারা ভুল অ্যাসেসমেন্ট করে ভুল মানুষকে যদি লোন দেয় সেটাও আমাদের বিবেচনায় নিতে হবে। সেই ব্যাংকগুলোকে সেই দায়িত্ব নিতে হবে এবং সব জায়গায় নেয়। ফলোআপের একটি বিষয় আছে, মনিটরিং এর একটি বিষয় থাকে, মনিটরিং ফরওয়ার্ডিং করতে হয়, সেটা করা হয় না। এরপরে আরও কতগুলো ব্যাপার আছে যে আমাদের বাংলাদেশ ব্যাংক যে কতগুলো প্রণোদনা দেয় সেগুলো দেখা যায় যে প্রণোদনাটা ঠিক করে ব্যাংকগুলোর মালিকদের অনুরোধে। এই ধরনের কতগুলো ব্যাপার আছে। আমার কাছে মাঝে মধ্যে এইসব দেখে মনে হচ্ছিল যে ব্যাংকের মালিক না, সমগ্র আর্থিক ব্যবস্থাপনার মালিকই প্রাইভেট ব্যাংকের মালিকরা। সেখানে বাংলাদেশ সরকার অথবা সেন্ট্রাল ব্যাংক এদের জন্য কোনো ভূমিকাই নেই। এই ব্যবস্থা এই টোটাল ওভারহোলিং প্রয়োজন, আইন পরিবর্তন এবং মালিকানার যে ধরন এবং তাদের যে কতটুকু সম্পৃক্ততা থাকবে বা কাজের ধরনটা কেমন হবে সেই জায়গাটা পরিবর্তনের কথা আপনি উল্লেখ করলেন প্রস্তাব হিসাবে। আরেকটি বিষয় যে ঋণ দেওয়ার ক্ষেত্রে আমরা এই অভিযোগটা একেবারে হরহামেশাই পাই, যেটা আপনি উল্লেখ করলেন যে কখনো অনুরোধ অথবা তদবিরে বা অন্য কোনো বিষয় দ্বারা প্রভাবিত হয়ে যে তদবির অথবা অনুরোধটা আসলে নন ব্যাংকিং অ্যাটিটিউড হিসাবে আমরা দেখি, এটাকে নিয়ন্ত্রণ করা, যাতে স্থায়ীভাবে এটাকে নিয়ন্ত্রণ করা যায় বা নিয়ন্ত্রণে থাকে, সেক্ষেত্রে কি করণীয়? সেটা হচ্ছে ব্যাংকের ম্যানেজমেন্টকে পূর্ণ ক্ষমতা দিতে হবে। ম্যানেজিং ডিরেক্টরের নেতৃত্বে এই ব্যাংক পরিচালিত হবে, ডে টু ডে অ্যাফেয়ার্সগুলো। এবং লোন দেওয়ার ব্যাপারে কাকে লোন দেওয়া হবে, কত টাকা লোন দেওয়া হবে, কিভাবে হবে, এটা একেবারে ফিজিবিলিটি রিপোর্টের উপরে বেসিস করে লোন দিতে হবে। ব্যাংকিং খাতকে ডিজিটাল করার যে প্রক্রিয়া এবং এর সুবিধাটা সকল গ্রাহকের মাঝে ছড়িয়ে দেওয়ার যে প্রক্রিয়া অথবা যে প্রচেষ্টা, সেটি আসলে কতটুকু সম্ভব হয়েছে? এটা এক্ষেত্রে আইনি প্রক্রিয়া বা আইনি কোনো প্রচেষ্টা গ্রহণ করে এটাকে আরও বেশি ছড়িয়ে দেওয়া বা বিস্তৃত করার সুযোগ আছে কিনা? এইটা আইনের থেকেও আসলে টেকনোলজিক্যাল নলেজটাই বড় জিনিস। টেকনোলজি, সফটওয়্যার এবং মানুষ, হিউম্যান রিসোর্সেস। হ্যাঁ, এই হিউম্যান রিসোর্সেস যদি না থাকে এটার সুফল পাওয়া যাবে না। আমি তো মনে করি যতটুকু অটোমেশন হয়েছে এটার বেনিফিট কিন্তু আমরা পাচ্ছি। কোন ব্যাংকে কত টাকা লোন আছে এটা যদি জানার চেষ্টা করে এক ক্লিকে এটা পেয়ে যাচ্ছে। এটা বলতে পারবে না যে জনতা ব্যাংকের একজন গ্রাহক অগ্রণী ব্যাংকে যদি আবার লোন নেয় একই মর্টগেজের এগনেস্টে, আমি তো বলতে পারবো না, আমি তো জানি না, এটা বলা যাবে না, এটা বলার সুযোগও নাই। অটোমেশনের কারণে ট্রান্সপারেন্সি বেড়ে গেছে এবং ইফিশিয়েন্ট হয়েছে ব্যাংকগুলো। সুতরাং এইটার বেনিফিট পাওয়ার জন্য আমি বলবো আসলে ব্যাংকারদেরকে টেকনোলজি ওরিয়েন্টেড ট্রেনিং এবং মানসিকতা তৈরি করতে হবে, এবং কাস্টমারদেরও। আমি ইচ্ছা করলে আমার মোবাইল ফোন দিয়ে আমি টাকা ট্রান্সফার করতে পারি এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে। সেটা কি আসলে আমি করি? আমরা তো করি না। যেমন ধরুন ওই দিন একজন ব্যাংকারের সাথে আলাপ হচ্ছিল, তারা বলছিল যে ক্যাশ উইথড্রয়ালের ব্যাপারটাকে ওরা ইন ফেজ সে ব্যাংক থেকে ব্যাংকের বাইরে নিয়ে যাবে, এটিএম বুথে নিয়ে যাবে। অর্থাৎ আপনি ব্যাংকে যাবেন ব্যাংকিং করার জন্য, শুধু টাকার জমা দেওয়া এবং উইথড্রয়ালের জন্য আপনি ব্যাংকে যাবেন। হাজার হাজার কর্মকর্তা শুধু আপনার টাকা গুনে গুনে জমা নেবে আর আপনাকে ফেরত উইথড্রয়ালের সুযোগ করে দিবে। এগুলো আর ব্যাংকিং সিস্টেমে থাকবে না। একটা সময় তো পর্যায়ক্রমে সেটি থাকবেও না, আরও বেশি পরিবর্তন আসবে। সেবা প্রদানের ক্ষেত্রেও নানাভাবে আধুনিক কৌশলগুলো বা প্রযুক্তি কেন্দ্রিক কৌশলগুলো এখানে সম্পৃক্ত হবে। আমরা আরও একটা বিরতিতে যাব। তবে আপনি সিদ্দিকা, আপনি আলোচনায় একটি গুরুত্বপূর্ণ বিষয় বলেছিলেন, যারা ব্যাংকে কর্মকর্তা হিসাবে আছেন, যারা পরিচালনার সাথে সম্পৃক্ত, তাদের ক্ষমতায়নের প্রসঙ্গ বলেছিলেন, প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আরও বেশি সুদক্ষ করা। এই ক্ষমতায়নের প্রশ্নে যে আলোচনা আসলে যেটি হয় যে কোনো পরিবার থেকে যারা
এখানে আছেন তারা কতটা ক্ষমতায়ন চাইবেন, তারা কর্মকর্তাদের সুদক্ষ বা দক্ষভাবে প্রতিষ্ঠিত করা এবং সেভাবে একটা কার্যকরী বা নীতির মধ্যে দিয়ে ব্যাংক পরিচালনা করার ক্ষেত্রে এই ক্ষমতায়নের প্রশ্নে স্থায়ী কী পরামর্শ বর্তমান সরকার গ্রহণ করতে পারে সেই পরামর্শটা আপনার শুনবো, এবং এই যে পরিবারের যে অন্যায় হস্তক্ষেপ সেটাও কিভাবে বন্ধ করা যায়, এই দুটি বিষয় আপনার আলোচনা শুনবো, তবে বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। আরও একটি বিরতি শেষে ফিরছি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানের সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। আজকে যে বিষয়টি নিয়ে আমাদের আলোচনা, ব্যাংকিং ব্যবস্থার বর্তমান অবস্থা ও করণীয়। এম এস সিদ্দিকী যে প্রশ্নটি রেখে যাওয়া, দুটি প্রশ্ন, একটি হচ্ছে যে কর্মকর্তাদের ক্ষমতায়নের প্রশ্নে কি করা যেতে পারে, আর পরিবারগুলো যাতে কোনো অন্যায় হস্তক্ষেপ করতে না পারে সেক্ষেত্রে স্থায়ীভাবে কি করা যেতে পারে। প্রথমত আমি বলবো ব্যাংকাররা টেকনোক্রেট, তারা একটা টেকনিক্যাল কাজ করেন। যেমন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর উনি ব্যাংকের মালিকদের কর্মচারী নন। এই যে সেপারেশন, এটা আইনের ভিতরে করতে হবে এবং আইনের কঠোরভাবে প্রয়োগ করতে হবে, এবং মালিকদেরকে বলতে হবে আপনারা ব্যাংকের লভ্যাংশের মালিক, এবং পলিসি মেক করবেন। ব্যাংকের যিনি ম্যানেজিং ডিরেক্টর উনি কিন্তু আপনাদের বোর্ডের আন্ডারে, এট দ্য সেম টাইম সেন্ট্রাল ব্যাংকেরও আন্ডারে আছে। এটা এই চেক অ্যান্ড ব্যালেন্সটা বুঝতে হবে। মালিকদেরকেও প্রফেশনাল হতে হবে যে তারা ব্যাংকের মালিক। এটার অর্থ এই না যে সবগুলো টাকার মালিক। এবং আরেকটি প্রশ্ন হচ্ছে, কখনো কখনো পরিবারের অন্যায় হস্তক্ষেপের উদাহরণ বা ঘটনাগুলো আমরা গণমাধ্যমে দেখে থাকি, সেটিকে একেবারে স্থায়ীভাবে বন্ধ করার জন্য কি সুপারিশ করবেন? ওই যে নীতিমালাগুলোকে আরো স্পষ্ট করতে হবে, কারণ আমরা গত 20-30 বছরে দেখেছি যে একটা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর আস্তে 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 একটা পরিবারের কর্মচারী প্রাইভেট সেক্রেটারির মতো হয়ে গেছে। একটা হাস্যকর ব্যাপার দেখলাম, একটি ব্যাংকের ডিএমডি আরেকটি ব্যাংকের চেয়ারম্যানের পিএ ছিলেন। একটি ব্যাংকের চেয়ারম্যানের পিএ আরেকটি ব্যাংকে প্রমোশন পেয়ে সে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হয়ে গেছেন। এই ধরনের ঘটনাটা আমরা দেখেছি। এরকম অবস্থা দিয়ে চললে, যে সমস্ত জায়গায় চলছে আর কি, যে ব্যাংকগুলোতে, নিশ্চয়ই তারা খুব একটা বেশি গ্রাহককে আকৃষ্ট করতে পারবেন না, এটি তো স্পষ্ট। অবশ্যই পারবেন। এবং আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে যে আমরা এরকম একটা অবস্থা দেখলাম যে ব্যাংকগুলোর অবস্থা সত্যিকার অর্থে ভঙ্গুর অথবা একেবারে তলানিতে গিয়ে পৌঁছেছে। সেই ব্যাংকগুলোকে বাঁচিয়ে রাখার জন্য সবল ব্যাংকগুলোকে, দুর্বল ব্যাংকগুলোকে সবল ব্যাংকের সাথে মার্জ করে দেওয়ার একটা প্রচেষ্টার কথা কেউ কেউ বলেন, আপনি সেটা কতটা কার্যকর হতে পারে আমাদের দেশের বাস্তবে? জোর করে দুইটা ব্যাংককে একাত্র করা যাবে না। দুইটি ব্যাংক নিজেরা সিদ্ধান্ত নিয়ে এই ফ্যাক্টস অ্যান্ড ফিগার উপরে বেসিস করে দুইটা ব্যাংক যদি সিদ্ধান্ত নেয় যে একটি সবল ব্যাংক একটি দুর্বল ব্যাংকে টেক ওভার করবে, কি কি টার্মস অ্যান্ড কন্ডিশনে এই অ্যামালগেশনটা হবে, মার্জার হবে, এটা ওরাই ডিটারমিন করবে প্রফেশনালি। দুই ব্যাংকের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং লয়ার এরা মিলে অ্যাসেসমেন্ট করবে, তারপরে যে সিদ্ধান্ত নেবে। এটা যদি না হয়, সরকারের ডিরেকশনে যদি এ ধরনের কোনো মার্জার বা অ্যাকুইজিশন হয়, সেটা সফল হবে না। সেটার বেনিফিট আমাদের দেশ বা জাতি পাবে না। সুতরাং এটা হওয়ার জন্য সরকার একটা গাইডলাইন দিতে পারে, উপদেশ দিতে পারে, কিন্তু প্রেশার দেওয়া, সেই যেহেতু প্রেশার দেওয়া যাবে না, সেটা আপনি যথার্থ বলছেন। গাইডলাইনগুলোর মধ্যে কোন বিষয়গুলোকে বেশি গুরুত্ব দেওয়া যেতে পারে বা মেজর ইস্যু হিসাবে যেমন ধরেন অন্তর্ভুক্ত করা যায়? যেমন ধরুন দুর্বল ব্যাংকগুলোকে সেন্ট্রাল ব্যাংক একটু কঠোর হতে পারে যে তুমি এই ক্রাইটেরিয়া ফুলফিল না করলে তুমি লোন দিতে পারবে না, এই ক্রাইটেরিয়া ফুলফিল না করলে তুমি মালিক থেকে ডিভিডেন্ড দিতে পারবে না। তুমি যে ইমপ্রুভ করো, তুমি যদি অর্থনৈতিক অবস্থা ইমপ্রুভ করতে না পারো, তুমি তো বোনাস পাবে না, তাহলে তুমি আরেকটা ব্যাংকের সাথে মার্জ হয়ে যাও। এই উপদেশটা দিতে পারে। এবং যারা সবল ব্যাংক এই দুর্বল ব্যাংকটাকে নেবে, তাদেরও বেনিফিট তারা চিন্তা করবে যে আমি একটা অসুস্থ ব্যাংককে নিব, আমার কি বেনিফিট। এইটা একটা প্রাইভেট মালিকানাধীন একটা ব্যাংক, সবল ব্যাংক তো একটা প্রাইভেট মালিকানাধীন ব্যাংক। ওই সবল ব্যাংকের মালিকরা কেন একটা অসুস্থ দুর্বল ব্যাংক নেবে? তাদের কি সেই ঝুঁকি কেন নেবে? এটা তো নিশ্চয়ই একটা বেনিফিটটা পেতে হবে। সেইটা এনশিওর করার জন্য এগুলো আসলে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটা অ্যাকচুয়ালি খুবই অর্থনীতি এবং ফাইন্যান্সে বিশেষজ্ঞ যারা বা ব্যাংকিং সেক্টরে যারা, তারাই এগুলোর ব্যাপারে একটা সিদ্ধান্ত, শুধু তাড়াহুড়া করার কোনো এখানে সুযোগ নেই। আরেকটি আলোচনা অনেকদিন ধরে চলছে, যদিও আমাদের অর্থনীতির যে কাঠামো বা পরিধি সেটি অনেকাংশে বেড়েছে, অর্থনৈতিক কর্মকাণ্ডের কর্মচাঞ্চল্যের পরিসরও অনেক বড়। এই বাস্তবতাগুলোকে মেনে নিয়ে আমি প্রশ্নটি আপনার কাছে করছি যে সাধারণ মানুষের মধ্যে এরকম একটা জিজ্ঞাসা আছে, আমাদের অর্থনৈতিক যে কাঠামো বা আমাদের যে অর্থনৈতিক কর্মকাণ্ড সব কিছু মিলে আমাদের দেশে সত্যিকার অর্থে সরকারি বা বেসরকারি
ব্যাংকগুলো মিলে কতগুলো ব্যাংক হলে সেটা জুৎসই হয়? ব্যাংকের তুলনামূলকভাবে বেশি। এই বেশি ব্যাংক হলে ম্যানেজমেন্ট কষ্ট বেশি হয়, বরং ব্যাংকগুলোকে কমিয়ে এক একটা ব্যাংকে আরেকটা যদি বড় হয় তাহলে ম্যানেজমেন্ট কষ্ট কমে যায়। সুতরাং আমার মনে হয় না আমাদের এতগুলো ব্যাংকের প্রয়োজন আছে, এগুলো কমানো দরকার। নানা ধরনের উদ্যোগ নিয়ে সেগুলোকে কিভাবে কমালে বা ব্যবস্থাগুলো নিলে কারো যাতে ক্ষতি না হয়, বিশেষ করে গ্রাহকের পর্যায়ে, সেটি চিন্তা করেই তো এই কাজ এটা করতে হবে। সেজন্য ওই যে বলেছি যে সেন্ট্রাল ব্যাংক যেভাবে কন্ট্রোল করতে পারে, তোমার সক্ষমতা নেই তাহলে তোমার কর্মচারীরা বোনাস পাবে না, তোমার সক্ষমতা নেই তুমি যতটুকু লোন দিতে তার অর্ধেকটা দিতে পারবে, তোমার সক্ষমতা নাই, তোমার এত এত লস হচ্ছে প্র্যাকটিক্যালি, লোন প্রভিশন করতে হবে, খেলাপি ঋণ এগ্রিমেন্টে প্রভিশন করতে হবে। সুতরাং তুমি বেশি লোন দিতে পারছো না, তোমার প্রফিট কমে যাবে, প্রফিটের অংশ ব্লক হয়ে যাবে, সুতরাং তুমি ডিভিডেন্ড পাবে না। নীতিগতভাবে নীতি গ্রহণ করতে হবে এবং সেটি কঠোরভাবে সেটি অনুসরণ করতে হবে। আমরা আলোচনার একেবারে শেষ দিকে এমএসসির দিকে একেবারে শেষ মন্তব্য শুনবো দু এক লাইনে, মোটা দাগে কি বলবেন? ব্যাংকিং সিস্টেমটা আসলে আমাদের দেশে এখন ডায়াবেটিসের রোগী, একটু আগে বলছিলাম, ডায়াবেটিস হয়ে গেছে। এইরকম একটা পরিস্থিতিতে যে কোনো জায়গায় যদি কোনো দুর্বলতা দেখা দেয় তাহলে যে কোনো ব্যাংকের মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে। সুতরাং আমি বলবো যে এটাকে প্রিভেনশন এখন অত্যন্ত কেয়ারফুলি, বর্তমান যে ব্যাংকিং সেন্ট্রাল ব্যাংক যেভাবে পদক্ষেপগুলো নিয়েছে অবিশ্বাস্য রকম দ্রুত, আমি বলবো এভাবেই দ্রুত নিয়ে ব্যাংকগুলোকে যত দ্রুত সম্ভব একটা গাইডলাইন দিয়ে কঠোরভাবে সিস্টেমের ভিতরে কঠোরতার ভিতর দিয়ে নিয়মকানুন মেনে চলার জন্য বাধ্য যদি না করে তাহলে আমরা যে কোনো সময় একটা বিপদে পড়ে যেতে পারি। সুতরাং যদি সেটি করতে বিলম্ব হয় অথবা ব্যাংকগুলো সেটা অনুসরণ না করলে সকলের জন্য সেটি বিপদ বয়ে আনতে পারে। এই বর্তমান কেয়ারটেকার গভর্নমেন্টকে ধন্যবাদ, তাদের কঠোর যারা বেশ কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে এবং তার ফলাফলও আমরা দৃশ্যমান। অসংখ্য ধন্যবাদ এমএস সিদ্দিকী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনা আমাদের সময় দেওয়ার জন্য এবং আপনার চমৎকার বিশ্লেষণের জন্য। প্রিয় দর্শক, আজকের মতো ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।